যে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ সমস্ত আমার পূর্ববর্তী বক্তারা অনেক কথাই বলে গেছেন জিয়াউর রহমান শহীদ জিয়াউর রহমানের সম্বন্ধে, তার আপনার প্রোগ্রাম, ব্যক্তিত্ব, দেশপ্রেম, তার দৃঢ়তা, সবকিছু তার 19 দফার কন্ট্রিবিউশন অনেক কথা বলা হয়ে গেছে। সুতরাং আমি খুব সংক্ষেপে কতগুলি চুম্বক সেটা হলো যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন কিনা, এটা নিয়ে আজকে 53 বছর পরেও আমাদের মধ্যে আপনার তর্ক বিতর্ক চলছে। এই তর্ক বিতর্কের অবসান হওয়া দরকার এবং এই তর্ক বিতর্কের অবসান হওয়া উচিত আপনার এরকম একজন আরেকজনের বিরুদ্ধে কথা না বলে ঐতিহাসিক দলিল এবং ডকুমেন্ট, যেটা আমরা সবসময় একাডেমিক ওয়ার্ল্ডে আমরা যারা শিক্ষার্থী আমরা সেটার উপরে সবসময় আমরা ইম্পর্টেন্স দেই, গুরুত্ব দেই যে ডকুমেন্ট কি বলে, সেটার উপর ভিত্তি করে আপনি কথা বলবেন, এতে সত্য প্রতিষ্ঠা করতে আপনার সুবিধা হয়। প্রথম কথা হলো ভাই, আপনারা যদি কথা বলেন তাহলে ওনার কথা বলার দরকার নাই। আমি আগে একটা জিনিস বুঝি না, কিন্তু আমরা সবাই শুনতে আসছি যে আপনারা এত বেশি কথা বলেন যে কথা শোনা যায়। প্লিজ, আমি যেটা বলছিলাম যে একটা ব্যাপার আমি একটু সময় নেব। যে কোনো কারণেই হোক, আমি বাইস্ট্যান্ডার ছিলাম, মানে ফিজিক্যালি বাইস্ট্যান্ডার ছিলাম যখন মুক্তিযুদ্ধ আরম্ভ হয় কি হয় না। সেই সময় ইসলামাবাদে ছিলাম আমরা, এবং সেখানে আমেরিকান প্রেসিডেন্ট অ্যাম্বাসেডর ছিলেন ফার্ল্যান্ড, এবং ফার্ল্যান্ডের সঙ্গে শেখ মুজিবুর রহমানের সঙ্গে যে সমস্ত আলোচনা হয়েছিল সেগুলি কিন্তু আমি শুনেছি। এবং শেখ মুজিবুর রহমানের যে মেসেজ ছিল যে আমাকে এখান থেকে যদি বন্দি করে না নিয়ে যাওয়া হয় তাহলে আমি এই যে একটা আন্দোলনের যেটা একটা উঠেছে এটা আমি সামলাতে পারবো না। সুতরাং একটা অ্যারেঞ্জমেন্টের সাহায্যে কিন্তু উনি গিয়েছেন, আমি সাক্ষী। এবং সেখানে উনি কিন্তু বলেন নাই যে আমি স্বাধীনতা, কারণ আমার যেটা মনে হয়, আমি যেটা বিদেশি লেখকদের লেখা পড়েছি এবং আমি নিজে ব্যক্তিগতভাবে যেটা দেখেছি সেটা হলো, আমি ওনার প্রতি অত্যন্ত শ্রদ্ধা রেখে করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান বাংলাদেশের তৈরিতে অপরিসীম, সেটা কিন্তু আমরা অস্বীকার করি না। ধাপে ধাপে তিনি কিন্তু বাঙালির যে অধিকার, স্বাধিকার, সেটাতে জনগণকে সমৃদ্ধ করেছেন। সুতরাং তার যে স্থান ইতিহাসে থাকবে সেটা কিন্তু আমরা কোনো সময় ইয়ে করতে চাচ্ছি না, অবমূল্যায়ন করতে চাচ্ছি না। তবে স্বাধীনতার ঘোষণা দিতেন নাই। স্বাধীনতার সময় উনি ওই ব্যাপারে আমার মনে হয় যেটা আমি কাছে থেকে দেখেছি সেটা হলো যে উনি একটু কনসিয়াস ছিলেন। উনি ঠিক এই যে আরেকটা ব্যাপার, আরেকটা বইও যদি আপনারা পড়েন, সিরাজুল আলম খানের, যাকে দাদা ভাই বলা হয়, রিসেন্টলি মারা গেছেন, ওনার একটা বই আছে বাঙালির তৃতীয় জাগরণ। ওই বইটার মধ্যে কিন্তু উনি পরিষ্কার ভাষায় লিখেছেন যে 7ই মার্চের যে ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যেখানে একটা লাইন খুব বারবার করে বলা হয় যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। সিরাজুল আলম খান তার বইতে ক্লেম করেন যে ওই লাইনটা উনি ঢুকিয়ে দিয়েছেন ওনার বক্তৃতার ভিতরে, এটা ওনার বইতে আছে। সুতরাং তাকে অবমূল্যায়ন করতে চাই না আমরা, তার কন্ট্রিবিউশন অনেক, কিন্তু স্বাধীনতার ঘোষণাটা কিন্তু শহীদ জিয়াউর রহমান দিয়েছে। কারণ আমার বন্ধু বান্ধবরা যারা আমার জাহাঙ্গীরনগরের কলিগ, অনেকে আমাকে বলেছে যে আপা আমরা একেবারে অন্ধকারে ছিলাম, কিছু বুঝতে পারছিলাম না, নেগোসিয়েশন হচ্ছে,
শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার করেছেন যে 27 তারিখে উনি হত্যা দিয়েছেন, কোনো চিন্তা নাই। হঠাৎ করে পাকিস্তান আর্মি একটা জিনিস মনে রাখতে হবে, পাকিস্তান আর্মি কিন্তু তৃতীয় বিশ্বের একটা অত্যন্ত সুসংগঠিত মেকানাইজড আর্মি। পাকিস্তান আর্মি কিন্তু সুনাম আছে হঠাৎ করে তারা এরকম ভাবে একেবারে গ্যাং নিয়ে মানুষকে মারা শুরু করলো। আমরা একেবারে বুঝতেই পারছি না কি করবো। সবাই রেডিও করছে, শুনবে কি মন লোকের কাছ থেকে আমি শুনেছি। হঠাৎ করে আমরা আওয়াজ শুনলাম, তাহলে চিয়ার করছি। এই কথা শোনার পরে আমার বন্ধু বান্ধবরা যেটা বলছে, আমরা একটা দিশা পেলাম, ও যুদ্ধ শুরু হয়েছে, তাহলে আমরা যুদ্ধ করব। সুতরাং এই যে ডকুমেন্টেশন গুলি, এগুলি দরকার। আনফরচুনেটলি আমরা যারা এখানে যারা পেশাজীবী, আপনারা কিছু মনে করেন না, আমার ভাই ইসলাম আমাকে অনেক সময় বলেন, আমি ওনার বড় বড় আমাকে আপা বলেন, কিন্তু আমাকে বলে উনি আমাকে খালি বকা দেয়। আমি ওনাকে বলেছি সেদিন যে আপনি মনে রাখবেন ভাই, ইউর ক্রিটিক ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। যে আপনাকে ক্রিটিসাইজ করবে দেখাবে না, সে কিন্তু আপনার বন্ধু। তো আমি সেটা বলি যে পেশাজীবীদের পক্ষ থেকে আমি কিন্তু সেই জাতীয় রিসার্চ কিংবা সেই জাতীয় ডকুমেন্টেশন দেখি না। মিটিং হয়, আলোচনা হয়, কালকে প্রত্যেকটা জিনিস যদি আপনি পড়ে দেখেন, যে সমস্ত জাতি, তারা ব্রিটিশদের এক্সাম্পল দিই, ব্রিটিশরা যে এত সারা দুনিয়াতে আপনার মানে কলোনি বানিয়ে আমাদের কি 200 বছর ধরে কি করে দেখবেন আপনি তাদের ডকুমেন্টেশনটা কি, প্রত্যেকে ডকুমেন্টেশন করে। সে আপনার কালেক্টর হোক, পরিব্রাজক হোক, প্রত্যেকে লিখে রাখে কি বলছে, কোন ঘটনা হচ্ছে। কারণ ইতিহাস এমন একটা জিনিস যে ইতিহাসকে কোনো সময় সত্য দিয়ে লুকিয়ে রাখা যায় না। ইতিহাসের শিক্ষা হলো যে সত্য একদিন মাথা তুলে দাঁড়াবে, এবং এই সত্য মাথা তুলে দাঁড়ানোর জন্য ডকুমেন্টেশন দরকার। আমি খালি মুখে বললে তো হবে না, ঝগড়া করলেও তো হবে না, আপনার লিখে রাখতে হবে কখন কোন তারিখে এই ঘটনা ঘটেছে, কারা এটা লিখে গেছে। যেরকম তাজউদ্দিন সাহেবের মিলের বইটা যদি আপনারা পড়েন, আমার নেতা, সেখানে উনি পরিষ্কার, যাই হোক ওই বইটার মধ্যে তিনি পরিষ্কার লিখেছেন। এগুলি একত্র করে তো আমাদের দিতে হবে, তাই না? প্রতিষ্ঠা করতে আওয়ামী লীগের এই যে ক্লেম যে উনি আইএস এর এজেন্ট ছিলেন, উনি পাকিস্তানের দালাল ছিলেন, এই সমস্ত কথাবার্তার উত্তর তো একটু বলে। আমার আম্মা বলতেন যে এই সমস্ত কথার উত্তর দেওয়াটা একটা মূর্খামি, উত্তরটা দিতে হবে আপনার ইন্টেলেকচুয়াল, থ্রু ইওর ইন্টেলেকচুয়াল রাইটিংস। এবং অনেক বাঙালি, আমি জানি না আপনাদের পরিচয় আছে কিনা, আমি হাসানকে বলছিলাম সেটা, অনেক আপনার বিদেশে আছে, আমাদের দেশে পলিটিক্যাল সায়েন্টিস্ট যারা এর উপর বহুত লেখা লিখেছেন, সেগুলোকে সংগ্রহ করেন এখানকার বাংলা ইন্ডিয়া। আবার বলবেন মির্জা ভাই, আমি কথা দিচ্ছি, কোনো ইন্টেলেকচুয়াল সেল নাই, আপনাদের একটা সেল প্রয়োজন, স্টাডি সেল, যেখান থেকে আপনারা এই জাতীয় কথাগুলিকে প্রজেক্ট করবেন এবং আওয়ামী লীগের অপপ্রচারকে আপনারা কাউন্টার করবেন থ্রু ইওর ইন্টেলেকচুয়াল পারসুট, নট থ্রু এনি ঝগড়া। সেকেন্ড কথা হলো যে আমাদের বিরাট কন্ট্রিবিউশন যেটা আপনার কাজ করেছে, সেটা হলো আমাদের ন্যাশনাল আইডেন্টিটিটা কি। একটা জাতির কিন্তু একটা ন্যাশনাল আইডেন্টিটি ছাড়া সেই জাতিটা কখনো আপনার স্বাধীনভাবে সার্ভাইভ করতে পারে না। যে কোনো জাতির দিকে তাকিয়ে দেখেন না আপনার, তারা কিন্তু জানে আমরা কি, হু আর উই, ইতিহাসে কি বলে। রাশিয়ান, আপনি রাশিয়ার ইতিহাস পড়ে দেখেন, রাশিয়ান ইতিহাসে আপনার যে একদম যখন আপনার মিডল ইস্টে যে সমস্ত জার, তখন জার ছিল না, রাজি বলতো যেটাকে, তাদের যে কন্ট্রিবিউশন সেগুলি কিন্তু তারা লিপিবদ্ধ করে রেখেছে।
These are our heroes. This is what we are. জিয়াউর রহমান যেটা বলেছেন অত্যন্ত কঠিন কাজে হাত দিয়েছিলেন, সেটা হলো বাঙালি জাতি, বাংলাদেশি জাতীয়তাবাদীর যে কনসেপ্ট, কেন এটা উনি করেছেন। যে কোনো জাতি আপনার একটা ন্যাশনালিজম, একটা কনসেপ্টের উপরে দাঁড় করে, বাঙালি ন্যাশনালিজম বলেন, বাংলাদেশি ন্যাশনালিজম বলেন। এখন আমাদের এই এলাকা, যদিও আমরা সবাই বাঙালি, বাংলায় কথা বলি, ওয়েস্ট বেঙ্গলের লোকরা বাংলায় কথা বলে, আসামে 1 মিলিয়ন লোক আছে, তারাও বাংলায় কথা বলে, ওয়েস্ট বেঙ্গলে 4 মিলিয়ন আছে, তারাও তো বাংলায় কথা বলে। আর বিশেষ করে আপনি যদি ইতিহাসের দিকে তাকান, এটা তো অস্বীকার করা যায় না যে 47-এর আগে ওয়েস্ট বেঙ্গল আর ইস্ট বেঙ্গল তো একই ছিল, একই তো ছিল। আপনি হঠাৎ করে বলবেন যে আমি ভাই আর আমি একটা আলাদা জাতি, সেটার জন্য তো আপনার ফাউন্ডেশন দিতে হবে। ফাউন্ডেশনটা জিয়াউর রহমান দিয়েছেন। বাঙালি জাতীয়তাবাদ হলো একটা ন্যারো বা সংকীর্ণ জাতীয়তাবাদের উপরে প্রতিষ্ঠিত। কারণ ওখানে শেখ মুজিবুর রহমান সাহেব বলেছেন আমরা সবাই বাঙালি, কিন্তু আমরা সবাই বাঙালি না। তো সেই সময় কিন্তু আপনার মানবেন্দ্র লামা পার্লামেন্ট থেকে বেরিয়ে গেছে, বলেছে আমরা বাঙালি না, আমরা পাহাড়ি, বেরিয়ে গেছে মন থেকে, কারণ তারা রিজেক্ট করেছে। এটা একটা সংকীর্ণ জাতীয়তাবাদ। জিয়াউর রহমান যে জাতীয়তাবাদ দিয়েছেন সেটা হলো যেটাকে আমরা রাষ্ট্রবিজ্ঞানে যেটাকে আমরা বলি প্লুরাল ন্যাশনালিজম, সেটা উনি বলেছেন আলাদা করার জন্য। চিন্তা করে দেখেন, আমরা ইন্ডিয়ার দ্বারা সারাউন্ডেড চারিদিকে। ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে আমরা সঙ্গে ছিলাম, ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে আমাদের কালচারাল অনেক মিল আছে, আমাদের খাওয়ার মিল আছে, আমাদের বন্ধুত্বের মিল আছে। আপনি এটাকে তাদের সঙ্গে কোনো ঝগড়ার তো প্রয়োজন নাই, কিন্তু আপনি নিজেকে সেপারেট কি করে বলবেন সেইটা জিয়াউর রহমান বলেছেন। জিয়াউর রহমান বলেছেন যে আমরা এই জিওগ্রাফিক্যাল এন্টিটির ভিতরে, মানে যেটা এখন আমরা এই এন্টিটির ভিতরে হিন্দু, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, তাদের তুমি গ্রুপ করেছেন। আমরা সবাই একটা ঐতিহাসিক প্রসেসের ভিতর দিয়ে একটা জনযুদ্ধের মাধ্যমে আমরা একটা দেশ প্রতিষ্ঠিত করেছি। সুতরাং আমরা আবার আমরা বাংলাদেশি, এইটা ওনার, আমি মনে করি এটা ওনার অত্যন্ত একটা বড় অবদান। এবং এই যে আমরা যে বলেছি যে আমরা বাংলাদেশ করেছি, এটা কিন্তু আপনার যারা বাঙালিরা অন্যান্য জায়গায় থাকে, অন্য দেশে, আপনার বাঙালিরা অনেক জায়গায় আছে, আপনি আসামেই তো প্রায় 1 মিলিয়নের উপর বাঙালি, বাংলা ভাষাভাষী হয়ে গেছে। এখন জিয়াউর রহমান, এখন যিনি আপনার খুব বিখ্যাত ঐতিহাসিক, ইতিহাসবিদ, আপনারা সবাই নাম জানেন, আসিফ মজুমদার তার বইতে পরিষ্কার লিখেছেন যে আপনারা কি করে নিজেকে বাংলাদেশ বলে ডিক্লেয়ার করলেন। বাংলাদেশ মানে কি? বাংলাদেশ মানে তো বাঙালিদের দেশ। তো আপনারা একই বাঙালি, ওই বাংলার বাঙালির কি দোষ করেছে? আপনার আসিফের বাঙালির কি দোষ করেছে? আসিফ মজুমদার একটা চ্যালেঞ্জ করছেন, সেই সময় এটাকে উনি চ্যালেঞ্জ করেছেন, বলছেন না বাংলাদেশ মানে খালি আপনার একলা কেন হবে, আমরা সবাই বাঙালি, আমরা সবাই কিনেন। তো জিয়াউর রহমান সেজন্য সেই ডিমার্কেশনটা দিয়ে দিয়েছেন যে আমরা একটা ওয়েস্ট বেঙ্গল তো আমাদের মধ্যে যুদ্ধ করেনি, করেছে বিভিন্ন লোক করেনি। আমাদের যে দুঃখ দুর্দশা, আমরা যে 200 বছর ধরে জমিদারদের আন্ডারে নিষ্পেষিত হয়েছি, তাই না? আপনারা যদি উইলিয়াম হার্টনের বই পড়ে দেখেন, আপনারা বলতে পারবেন, উইলিয়াম হার্টনের বই পড়ে দেখেন, সেখানে দেখবেন যে এইখানকার জনগণের লোকরা এতটা অপ্রেস ছিল, এতটা সাপ্রেস ছিল যে তাদের গায়ে নিচে হাত দেওয়ার চামড়া ছাড়া কিছু ছিল। সুতরাং আপনার ওই জিনিসটা তো আপনি কেন একটা দেশ করবেন? আপনার আইডেন্টিটিটা কি? আপনার ইতিহাসটা কি? আমাদের ইতিহাস হলো যে আমরা যুগে যুগে সাপ্রেস হয়েছি, আমরা যুগে যুগে অপ্রেস হয়েছি। ওয়েস্ট বেঙ্গলের লোকরা তো সেরকম সাপ্রেস হয় নাই, ওয়েস্ট বেঙ্গলের লোকরা কিন্তু ডিরেক্টলি ব্রিটিশের আন্ডারে ছিল।
আর ইস্ট বেঙ্গল আমরা কিন্তু ডিরেক্টলি ব্রিটিশের আন্ডারে ছিলাম না, আমরা কিন্তু জমিদারের আন্ডারে ছিলাম থ্রু মানে ইনডাইরেক্ট ব্রিটিশ রুল। তো এগুলো আমাদের আমাকে এটা বুঝেছিলেন বলে এটা দিয়েছিলেন। থার্ড কন্ট্রিবিউশন যেটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ শেষ করছি, আমার ছেলেরা আমাকে বলে ক্লাসের লেকচার তো একবার বলতে শুরু করে তবে ফিরে যাচ্ছি। এখন থার্ড কন্ট্রিবিউশনটা বলি, সেটা হলো ওনার কনসেপ্ট অফ সাপ। এটা যে ওনার আমি ওনাকে সামনে সামনে দেখেছি এবং আমি উনি যখন কথা বলছেন আমি খুব মনোযোগ দিয়ে শুনেছি। আমি ওনার ইন্টেলেকচুয়াল ডেপথ থেকে আশ্চর্য হয়েছি, কারণ আমি মনে করেছি একজন সাধারণত লোকে বলে আর্মি, আমাদের ব্যাচমেটের অনেকে আর্মিতে গেছে, তোরা আবার আমাদের সঙ্গে ঠাট্টা করতে বলে এই আমরা তোমার তো মনে করো আমাদের বুদ্ধি হাঁটুতে, আমাদের বুদ্ধি মাথায় না, এরকম বলে না আর্মির সম্বন্ধে। কিন্তু ওনার ইন্টেলেকচুয়াল ডেপথে আমি কিন্তু খুব ইমপ্রেসড হয়েছি, কারণ উনি বুঝতে পেরেছিলেন যে ইন্ডিয়ার মতো একটা বড় শক্তিকে যদি একটা ফ্রেমওয়ার্কের মধ্যে না আনা যায়, all these small South Asian countries একটা ফ্রেমওয়ার্কের মধ্যে এনে যদি গিভ অ্যান্ড টেক একটা সাউথ এশিয়ার আইডেন্টিটি তৈরি না করা যায়, তাহলে ইন্ডিয়া এখানে একটা হেজমনিক পাওয়ার হিসাবে আবির্ভূত হবে, যেটা সে হয়েছে। সেটাকে বলছি হেজমনিক পাওয়ার, তাই না? আধিপত্য বিস্তার করতে চায়, নেপালে করতে চায়, ভুটানে করতে চায়, আমাদেরকে করতে চায়, মালদ্বীপে করতে চায়, শ্রীলঙ্কায় করতে চায়। এই এলাকার প্রত্যেক দেশে ইন্ডিয়ার হেজমনিক অ্যাসপিরেশন অস্থির হয়ে গেছে। এটা যে ওরা আমার ইয়ে করতে পেরেছিলাম। সুতরাং আমি থেমে যাব। আমি যেটা আবারও বলবো, আমি জিয়াউর রহমানের যে আদর্শ, তার যে দেশের প্রতি ভালোবাসা, উনি কিন্তু চেয়েছিলেন যে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে থাকি। উনি কিন্তু ইন্ডিয়ার সঙ্গে ঝগড়া করতে চান না, উনি কিন্তু বলেছিলেন যে আমরা স্বাধীন এবং সার্বভৌম হিসাবে থাকবো এবং সার্কের ভিতর থেকে আমরা নিজেদের মধ্যে একটা কোঅপারেশন অ্যাফিনিটি তৈরি করে আমরা একটা সাউথ এশিয়ান আইডেন্টিটির দিকে যাব, যেটা ইন্ডিয়া করতে দেয় না। ইন্ডিয়া তো বোকামি করেছে। ইন্ডিয়ান ফরেন পলিসি ইন সাউথ এশিয়া ইজ এ ডিসমেল ফেলিওর, সবার সঙ্গে ঝগড়া। তো এটা কিরকম আমরা রিজিওনাল লিডার, অথচ 71 যুদ্ধের পরে যখন আপনার বাংলাদেশ হয়ে গেল, তখন নিক্সনের মতো আপনার নিক্সনের মতো অ্যান্টি ইন্ডিয়ার লোক পর্যন্ত বলেছিল যে আমরা এখন ইন্ডিয়াকে স্বীকার করে নিলাম যে ইন্ডিয়া ইজ এ রিজিওনাল পাওয়ার। কিন্তু সেটা ইন্ডিয়া রাখতে পারেনি। জিয়াউর রহমান সাহেব এটা বুঝতে পেরেছিলেন এবং উনি ওই ফ্রেমওয়ার্কটার মধ্যে ওনাকে আনতে চেয়েছিলেন। উনি চেয়েছিলেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, ইন্ডিয়ার সঙ্গে আমাদের লেনদেন থাকবে বন্ধুত্বপূর্ণ, আমাদের যেটা পাওনা তারা সেটা দেবে, তাদের যেটা পাওনা সেটা তারা দেবে, এরকম একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ভিতর দিয়ে বাংলাদেশ ইন্ডিয়া এক্সিস্ট করছে। এইটুকু বলে আমি একটু বলতে চাই এখন, সেটা হলো যে আজকে বাংলাদেশ জিয়াউর রহমান দুইবার কিন্তু বাংলাদেশকে কঠিন সংগ্রামে মোকাবেলা করেছে। প্রথম করেছেন মুক্তিযুদ্ধের সময়, যখন বাঙালিরা আমরা সবাই দিশাহারা, আমার বন্ধুরা বলেছে যে রেডিও শুনতে শুনতে হঠাৎ শুনলাম যে আমি মেজর জিয়া বলছি, আমি দিব না, তখন আমরা যুদ্ধ হচ্ছে। একটা সময় জাতির অত্যন্ত কঠিন ভাবনী। দ্বিতীয়ত আর একটা যেটা উনি বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবের মৃত্যুর পরে, সেই সময় বাংলাদেশের সিচুয়েশন আপনারা যদি ওই পিরিয়ডটা একটু পড়ে দেখেন, সেটা ছিল বলতে একটা ফ্লুইড সিচুয়েশন, বা বাংলাদেশ ওয়াজ ইন আ ফ্লাক্স। ইন্ডিয়ার আর্মি এখানে ঢুকবে কিনা সেটা নিয়েও সন্দেহ ছিল। এখানে একটা ভ্যাকিউম তৈরি হয়েছিল, পলিটিক্যাল ভ্যাকিউম। সেখানে জিয়াউর রহমান নেতৃত্ব দিয়ে দেশকে সেই সংকট থেকে বের করে নিয়ে এসেছে। এখন আমি বলবো আমরা সবাই জিয়াউর রহমানের আদর্শ ধরে রাখার চেষ্টা করছি। ব্যক্তিগতভাবে আমি তো নিশ্চয়ই চেষ্টা করছি, তাহলে আমার এই নিয়ে বাইরে আসার কোনো দরকার নেই, কারণ আমি মনে করি যে যতটুকু আমার বলার আমি বলবো। এখন বাংলাদেশ ঠিক 71 এবং 75 এর মধ্যে একটা কঠিন সংগ্রামে অবস্থিত।
অবস্থায় পড়েছে। বাংলাদেশের এই কঠিন অবস্থা স্বাধীনতার পর আর আসেনি। দুইবার এসেছে 71-এ, আর একটা এসেছে 75-এ। দুইবারই কিন্তু জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান আমার অসীম শ্রদ্ধা আমরা করি। উনি দুইবারই নেতৃত্ব দিয়ে আমাদের দেশকে বাঁচিয়েছেন। আজকে উনি আমাদের মাঝে নাই, কিন্তু ওনার সেই যে স্বপ্ন, সেই যে দৃঢ়তা, সেটা আমরা কতদূর করতে পারছি। আমরা এই কঠিন সংগ্রামে আমি জানতে চাই জাতীয়তাবাদী শক্তি কি করতে চাচ্ছে, তারা কি করতে চাচ্ছে। আজকে বাংলাদেশের যে সরকারি কথা বলতে পারে আমি জানি না বিপদে পড়বো কিনা, তবে বাংলাদেশের বর্তমান সরকার, দামি সরকার, ভিতরে ভিতরে কিন্তু ভঙ্গুর, এটা জেনে রাখবেন। এই যে আপনার বেনাসির, এই যে আজিজ, এই যে একেবারে রানারে আপনার উন্নতি দুর্নীতি, আপনি দেখেন 31,000 মালয়েশিয়ান শ্রমিক, তাদেরকে ঠকিয়ে 20,000 কোটি টাকা মেরেছে এমপিরা। এবার এই মধ্যে এমপি বউরাও ঢুকেছে, মেয়েরা পর্যন্ত ঢুকে গেছে। আমরা জানতাম মেয়েরা নিয়েছে না। এখন আমি যেটা বলতে চাচ্ছি, শোনেন, আমি যেটা বলতে চাচ্ছি, রাজনীতি ছাত্রী হিসাবে বলছি, এই জাতীয় সরকার, শেখ হাসিনা সরকার, মানে দামি সরকারের কথা, এদেরকে কিন্তু খুব মনে হচ্ছিল ভীষণ শক্তিশালী, কিন্তু আসলে কিন্তু ভিতরে ভিতরে তারা কিন্তু ভীষণ ভঙ্গুর। এটা ইতিহাসের সাক্ষী। এবং এই জাতীয় সরকার কিন্তু একটা ধাক্কা দিলে কিন্তু শেষ করে পড়ে যাবে। সেই ধাক্কাটা আপনারা দিতে পারছেন না রে ভাই। জিয়াউর রহমানের আদর্শ কোথায় রাখছেন? আপনারা চিন্তা করেন। আমি চিন্তা করার দিয়ে গেলাম, মির্জা ফখরুল ইসলাম ভাই আমার বলবেন জমি কথা দিয়ে গেলেন আমাকে, ভাই মাপ চাই। তবে আমি মনে করি যে আমি দেশকে ভালোবাসি। আমি বিদেশে লিখেছিলাম দীর্ঘদিন 18 বছর, আমি ফিরে এসেছি দেশে, এখানে আমি মুক্তি চাই। সুতরাং আমার এই বিল থাকবে যে আমরা আমাদের গণতন্ত্র ফেরত চাই, আমরা আমাদের ভোটের অধিকার ফেরত চাই, আমরা ফেরত চাই যে আমাদের যেন কোনো অত্যাচার না হয়, আমরা চাই না যেন আমাদের কোনো গুম হয়, আমরা চাই না যেন বিনা বিচারে যে পথ। এই প্রতিজ্ঞা করে আপনারা জিয়াউর রহমানের আদর্শকে ধরে রাখবেন, এটাই আপনাদের কাছে আমার প্রার্থনা। ধন্যবাদ।